আমার নাফিজের মধ্যে ছোট ছোট বাচ্চাগুলো যে গুলি করলো, ওদেরকে আরো গুলি করতে চায়। এই প্রশাসনরা তো আমাদের মতো সাধারণ মানুষের টাকায় বেঁচে থাকে, আমাদের মতো সাধারণ মানুষের টাকা থেকে ওদের খায় না। আজকেও কিন্তু ওরাই আমাদেরকে প্রোটেক্ট দিচ্ছে। রাস্তায় যখন ওদেরকে দেখি মনে হয় ওদেরকে যে কামড়ে ধরে। একজন অফিসার লেভেলের মুরব্বি বলছে, আমি তার ছিলাম না, বলতেছে মরে নাই, বাইস আছে, আরো 2টা গুলি কর। রিক্সাওয়ালা বলছে ওরে মর্গে দিয়ে জানালে তোর রিক্সা পুরাই দেওয়া হবে না, তোর পায়েও গুলি করা হবে। তারপরে রিক্সাওয়ালা অনেক কষ্ট আলরাজি গেট পর্যন্ত নেওয়া হয়। তখন আমার নাফিজ রিক্সার রডটা ধরে আছে। কিন্তু আওয়ামী লীগের ছাত্ররা, পার্টির নেতারা, প্রশাসনের পুলিশরা, ওরাও কোনো মায়ের সন্তান, কোনো মায়ের বোন, কেউ ওকে হসপিটালে ঢুকতে দেওয়া হয়নি। আমার নাফিজকে কেউ হসপিটালে ঢুকতে দেওয়া হয়নি। তখন আমার এখনো নামাজে গেলে যখন মনে হয় এভাবে আমার নাফিজ পড়ে আছে জীবিত অবস্থায়, কিরকম লাগছিল। মা, এইখানে সবাই উপস্থিত আছেন, এখানে সরকারি লোক উপস্থিত আছেন, এখানে আমাদের শিক্ষক আছেন, এখানে আপনার সন্তানের যারা সহযোদ্ধা তিনি আছেন, রাজনৈতিক দলের নেতা আছেন, শিল্পী আছেন, মানবাধিকার কর্মী আছেন, আর আছেন অনেকগুলো মানুষ। আমরা তো আছি। আপনি আমাদের কাছে কি চান মা? কি চাইবো? একটা সন্তান হারাবো, কার কাছে কি চাইবে? তখন আমি নাফিসকে বলছিলাম, বাবা তুমি তো ছোট মানুষ, তোমার তো কোঠার বয়স হয়। তখন আমার নাফিস আমাকে বলছিল, আম্মু দেশে যদি কোনো পরিবর্তন না আসে, আপনার ছেলেরা ভালো ছাত্র হলেও কোনো কাজে আসবে না। আম্মু দেশ পরিবর্তন আসতে হবে। আমার নাফিস 18 তারিখে স্কেচ টাওয়ারে যায়। আমাকে এসে বলে সে খুব চঞ্চল ছিল, খেলাধুলাতে থাকতেন। আমি জানতাম ও খেলতে গেছে। ও আমাকে বলছে আমার ঘরে মেহমান ছিল আমার ননাস, আম্মু আমি আজকে খেলে একটু দেরিতে আসবো। তো আমার ননাস বারবার বলতেছে নাফিস কোথায়? বললাম বাবা ও তো বলছে খেলে আসবো। ও আমার মাঝখানে আমার সাথে যোগাযোগ করছে। তো যখন রাবার বুলেট খাইছে, ইয়াস খাইছে, তারপরে ও স্কেচ টাওয়ারের ভিতরে যা অবস্থান করে একটু রেস্ট নেওয়ার পরে বাসায় আসে আমাকে কিছু বলে না, গোসল করে পরে আমাকে হাসতে হাসতে বলে, আম্মু দাওয়া খেয়েছি, দাওয়া দিয়েছি, রাবার বুলেট খেয়েছি। আমি কত দেখতে চাইলাম, বাবা তুমি কোথায় গিয়ে আমাকে দেখাও। তখন সে বড় বড় টাওয়াজার পরে ঘুমাও, 3/4 প্যান্ট পরতো। আমি তো মেহমান নিয়ে ব্যস্ত, আমি আর এতটা খেয়াল করিনি। তারপরে আমিও চাইতাম ছাত্ররা জিতুক, আমি বলতাম আমরা কেন বের হই না বাবার সাথে। কিন্তু আমি ও যে একা একা যায়, আমি বলতাম তুমি যদি যাইতে হয় তুমি আমাকে নিয়ে যাও, আমি একটু অসুস্থ থাকি বেশি। ও বলতো আম্মু আপনি দৌড় দিতে পারবেন না, সার্জারি হয়েছে আপনার শরীর ফুলে যায়, আপনার যাইতে হবে না। বলতাম আমার যাইতে ইচ্ছা করে বাচ্চাগুলার একটু পানি টানি খাওয়ানোর জন্য। তো এরকম আয়সা এসে আমাকে বলতো, আমি সবসময় বলতাম তুমি সাইডে থাকবা। কিন্তু গত 4 তারিখে আমি ওকে মানা করেছিলাম, বাবা আজকে তুমি যাবা না, তুমি তো বের হও, ভাইয়াকে বড় মানুষ ভাইয়া বুঝে, কিন্তু ছোট মানুষ তুমি আজকে যাবা না, তুমি তো ভাইয়ার সাথে একসাথে যাও না। ও আমাকে কিচ্ছু বললো না, শুধু হাসলো। ওর বাবাও বললো, বাবা তুমি তো একা যাইলে কিছু পারবা না, তুমি ছোট মানুষ, তোমার যদি যেতে হয় আমি একটু বাইরে কাজ শেষ করে আসি, আমি তোমার সাথে যাব। ওর বাবা বললো সাথে সাথে আমিও বললাম হ্যাঁ আমরা 2 জন তোমার সাথে যাব, যাইতে হইলে আমরা দেশ পরিবর্তন তুমি চাও আমিও চাই, তোমার যদি কোনো বিপদ আসে আগে আমি যাব। ও কিচ্ছু বললো না, হাসতে হাসতে ওর বাবারে বললো কয়টা টাকা দাও। ওর বাবা বললো কত দিব? আব্বু কত আর দিবা, কয়টা টাকা দাও। ওর আব্বু প্রথম হয় 20 টাকা দিছিল, তারপরে 10 টাকা দিছে। তারপর আমি বলছিলাম আব্বু আজকে বাইরে না যাইলে হয় না। তখন নাফিজ আমাকে বলে, আম্মু একটু চাই না, আপনি এমন করেন কেন? আমি বলছি বাবা আজকে আমার মন চাইতেছে না, তুমি বাইরে যাও। কিন্তু আমার নাফিসকে আমি আর এসএসসি রেজাল্টের পরে ও খুব বুঝতো, যার জন্য আমি খুব কোনো কিছু আটকাইতে পারতাম না। আমার নাফিসকে আমি কোনোদিন ঘরের টিচার দিয়ে ও স্কুল করছে, একটু কোচিং করছে, ও জিপিএ 5 পেয়েছে, ভালো একটা রেজাল্ট করেছিল। ওর রেজাল্টের পরে আমি ওর কলেজে ভর্তির পরেও আমাকে একটা কথা বলতো, আম্মু আমার যে রেজাল্ট ছিল আমি ঢাকা কলেজ পেতাম, আমি
বিজ্ঞান কলেজ পেতাম, আমি তো নৌবাহিনী কলেজ পেলাম। আমার আব্বুর তো এখন পজিশনটা খারাপ, আমার আব্বুর তো অনেক টাকা লাগবে। ও টিউশনি খোঁজ করে। আমি বলি না বাবা, আমি তোমাকে, তোমার ভাইয়াকেও ইন্টারমিডিয়েট পাস করেছি, তোমাকেও আমরা কষ্ট হইলো, তোমার এখন টিউশনি লাগবে না। আমি ওকে 2টা টিউশনি বাদ করে দিই, আমি তোমাকে ইন্টারমিডিয়েট পর্যন্ত কষ্ট হলো আমরা লেখাপড়া করাবো। তারপরে ও যখন বের হয়েছে আমি মানা করাতে আমার নাফিস টিউশনিতে, প্রাইভেটে গেলে, স্কুলে গেলে, মসজিদে গেলে আমাকে 3বার সালাম দিতেন। সেদিন আমি না করার ফলে ও আওয়াজও করে নেই, আমাকে একবার সালামও দেয়নি। তারপরে আমি, ওর আব্বু বারবার ওর ফোনে ফোন দেয়, ওর কোনো ফোন ছিল না, আমার ফোনটা ও ইউজ করতো, ওকে দিয়ে রাখলাম, আর আমি এমনি ওর টেপটা ইউজ করতাম। ওর আব্বু বারবার ওকে ফোন দেয়, না পাওয়াতে আমাকে বলে তোমার ছেলে তো ফোন ধরে না। তখন আমার খেয়াল নাই, আমি ভাবতেছি যে নাফিস বাইরে গেলে আধা ঘন্টার ভিতরে চলে আসে, আজকে কেন আসতেছেন আল্লাহ। আমি খালি হাঁটতেছি এরকম সোজা পশ্চিমার পূবে হাঁটতেছি, এরকম করতে করতে আমার নামাজের টাইম চলে যাচ্ছে। পরে দেখলাম ওর ফোনটা ওর রুমে, ওর ফোন, ও যে ফোনটা ইউজ করে ফোনটা ওর রুমের। সাথে সাথে ওর আব্বুর ফোন দিলাম যে তোমার ছেলে ফোন ধরবে কি করে, তো ফোন নেয়নি। ও ঘড়িটা ছাড়া বের হতো না, ওর ব্যাগটা সবকিছু ওর টেবিল। তারপর আমার এত খারাপ লাগতেছিল না, আমার এটুকুই খারাপ লাগতেছিল ও একা কোচিং এ গেলে আসতে একটু দেরি হয়, তখন এখনো কেন আসতেছে না। এরকম করতে করতে আমি নামাজে যাই, প্রায় 40 বেজে যায়, 2টা। ঘড়িতে দেখছিলাম তাড়াতাড়ি নামাজে গেলাম। আমি ফরজ শেষ করার আগে 2টা কল বাজছে, কাটছে আমার পিছনে আমার টেপ, ওর টেপটা। তারপরে ঠিক 3টায় আমি ফোনটা রিসিভ করি, আমার ছেলে আমাকে সালাম দিয়ে বলে, হ্যালো আম্মু, আমি তো হাঁটতে বের হয়েছিলাম, আপনাকে তো বলে বের হয়নি। আম্মু আমি তো আন্দোলনে শুনছি। বাবা তুমি কোথায় আন্দোলনে গেছো? আম্মু আমরা বন্ধুরা বের হয়েছি, অমনি একটা এক দফা এক দাবির মিছিল পাইছি, বড় ভাইয়াদের সাথে আসছি, আমরা 5 বন্ধু আসছি। আমি আব্বু তুমি আয়সা পড়ো, আমার খুব খারাপ লাগতেছে, তোমার আব্বু রাগ করবে, তোমার আব্বু বলছিল তোমাকে নিয়ে যাবে। আমার কথা উপরান্তি থেকে আমার নাফিস বলে, হ্যাঁ আম্মু আয়সা পড়তেছে, আম্মু আয়সা পড়তেছে। এটাই ছিল নাফিসের সাথে আমার শেষ কথা। তারপরে নাকি ওরা চাইতে চাইছিল শাহবাগ হয়ে, যাক আমি এত কিছু বলতে পারতেছি না, তারপরে একটু বলি। শাহবাগ হয়ে ওরা গণভবনের দিকে যাইতেছিল ওদের মিছিলটা। তারপরে ওরে অনেক মায়ের দূর করেছে, এত ছোট একটা মানুষ ওর বাবার কাছ থেকে 30 টাকা নিয়ে একটা পতাকা কিনেছে। পতাকাটা ওর মাথায় বাঁধা হয়েছে, আইডিটা ওর পকেটে, ওর বন্ধুরা চালাকি করে ওরা আর আইডিটা ঝোলায়নি, ও পতাকাটাও বাঁধছে, আইডিটাও চলেছে। আমার নাফিস আল্লাহর মধ্যে একটু সুন্দর মুদ্রা, অনেক সুন্দর ছেলে, এর মেঝে অনেক লম্বা চড়া হয়ে গেছিল। আমার নাফিসকে হাতগুলাতে এত মারা মারছে, আপনারা ছবিটাতে খেয়াল করে দেখেন, এত ছোট একটা মানুষ এত মার দেওয়া হয়েছে। আমার এই ছেলেটাকে ওরা এত মারা মারলো, তারপরে ঠিক মুখ বরাবর গুলিটা করলো। আমি খালি আল্লাহকে ডাকতেছি, কেন আমার নাফিস এখন আসে না। তারপরে আমার আল্লাহ, হয়তো আল্লাহর কোনো অশেষ রহমত, ওরা টুকরিতে পড়ে বেড হলে ফেলে দেবে, কিন্তু আমার নাফিস একটু লম্বা চূড়া ভালোই ছিল, পারেনি। বা আমার আল্লাহকে আমি ডাকতেছি। এর মাঝে রিক্সাওয়ালা নুরু বাইরে ডাইকে না, নুরু ভাই রিক্সা উঠেছে, আমার নাফিসের সাথে কেউ ছিল না যে ধরবে। ওকে যখন এভাবে বসানো হয়েছে, পিছন দিয়ে অনেক রক্ত পড়তেছে, ছবিগুলো আছে। একজন অফিসার লেভেলের নুরু ভাই বলছে, আমি তার ছিলাম না, বলতেছে মরে নাই, বাইস আছে, আরো 2টা গুলি কর। রিক্সাওয়ালা বলছে ওরে মর্গে দিয়ে জানালে তোর রিক্সা পুরাই দেওয়া হবে না, তোর পায়েও গুলি করা হবে। তারপরেও রিক্সাওয়ালা অনেক কষ্ট আলরাজি গেট পর্যন্ত নেওয়া হয়, তখন আমার নাফিস রিক্সার রডটা ধরে আছে। কিন্তু আওয়ামী লীগের ছাত্ররা, পার্টির নেতারা, প্রশাসনের পুলিশরা, ওরাও কোনো মায়ের সন্তান, কোনো মায়ের বোন, কেউ ওকে হসপিটালে ঢুকতে দেওয়া হয়নি। আমার নাফিসকে কেউ হসপিটালে ঢুকতে দেওয়া হয়নি। তখন আমার এখনো নামাজে গেলে যখন মনে হয় এভাবে আমার নাফিস পড়ে আছে জীবিত অবস্থায়, কিরকম লাগছিল। আমি মোনাজাতে গেলে আমি ঠিক থাকতে পারি না, আমার মনে আসে
আমার নাফিজা তো ছোট একটা বাচ্চা, 16 শেষ হয়ে 17-তে পড়ছে। হাসিনা আসার পরে আমার নাফিজার বেড়ে ওঠে, এতটা নিঃসংসতা ওর সাথে হয়েছে। ও তো একটা ছোট্ট মানুষ, ওর কোটার বয়স হয়েছিল না। এক দফা একদমই ও গেছিল দেশের পরিবর্তন আনতে, তবে আমার অনেক কষ্টের মাঝেও আমার দেশ পরিবর্তন আসছে। হয়তো আমার নাফিজকে আল্লাহর অশেষ রহমতে, আমার নাফিজের ছোটবেলা নামাজ পড়তো, আমিও 5 ওয়াক্ত আল্লাহর কাছে হাজিরাতে, আমি জানি না আমার আল্লাহর ডাকের কারণে আমার নাফিজকে পাইছি কয়টা কি ওগুলো আমি বলতে পারি না, তবে আমরা পাইছি। আমার বড় ছেলে বিএফ শাহিদা স্টুডেন্ট ছিলেন, যার সুবাদে আমার নাফিদের লাশটা অনেক কষ্টের মাঝে আমরা নিতে পারছি, না হলে 2 জায়গায় আটকায় দিছিল। ওগুলা তো আমি আর এত কিছু বলতে পারি না। যখন আমাকে মর্গে দেখানো হয়েছে রাত কয়টা এটাও আমি জানি না। ওর আব্বার সাথে আমি অনেক কিছু দেখছি, ওই দিন ঢাকা শহরের অনেক জায়গা ঘুরছি, আমি টাইম টেবল কিছুই বলতে পারবো না। কিন্তু হসপিটালের মর্গে যখন আমার ছোট ভাইয়ের বউ আমাকে দেখালো, আমি বারবারে বলতেছিলাম, তখন আমার বিশ্বাস ছিল। ওর আব্বু যখন মর্গে যায় লাশ দেখে, আমি শুধু বলতেছিলাম, তুমি এখানে আসো কেন, ও তো শাহবাগে আছে। আমার সম্পূর্ণ ধারণা ছিল আমার নাফিজ আমাকে আজকে চালান দিয়ে যাইবে, আমাকে না বলে আমার নাফিজ যাইতে পারে না। আমার খাটিয়াতে আমার নাফিজকে না দেখা পর্যন্ত আমার মনে আসে নাই আমার নাফিজ চলে গেছে নাফিরের দেশে। কারণ আমার নাফিজ আমাকে না বলে 1 মিনিটের জন্য বের হতো না, আমাকে সালাম না দিয়ে। তো আমার বড় ছেলে শাহিদের স্টুডেন্ট ছিল বিদায়, ওরা আটকাইলো, আবার ইয়ারা ছাইরা দিচ্ছে, পুলিশে আটকাইছে 2 জায়গায়, ওরা আবার হেল্প করছে। ও আবার বলছে যে আমি শাহিদের স্টুডেন্ট। তো কি বলবো আমি, আমার নাফিজের মতো গত 4 তারিখে যত শহীদ হয়েছে সবারই বিচার আসলে হওয়া দরকার। আমি স্যার সলিমুল্লাহ স্যার আপনার কাছে আসতে চাই এই জায়গায়, যে এই যে অবিশ্বাস্য নৃশংসতা, যে আমরা যে ছবিটা দেখেছি, রিকশায় করে একটা কিশোরের মৃতদেহ নিয়ে যাওয়া হচ্ছে, আবার পুলিশরা বলতেছে এখনো মরে নাই, আরো 2টা গুলি কর। এর হয়তো একটা রাজনৈতিক, আচ্ছা ঠিক আছে আমি আসবো তুলি আপা। জি শেষ করি। আমার কথাটা হচ্ছে, ওকে যখন আমরা হসপিটাল থেকে আনি, ও কিন্তু পতাকাটা রিক্সাতে আছে, রিক্সাটা চলছে, ওর কিন্তু পতাকা দৌড় করে নাই। ওকে হসপিটাল থেকে লাস্ট আনার সময় আমার বড় ছেলে পতাকাটা চেয়েছিল, পতাকাটা পায়নি। সোহরাওয়ার্দী হসপিটাল কিন্তু একটা সরকারি হসপিটাল না, এটা কিন্তু আমাদের মতো সাধারণ মানুষের চলে। ওনারা আরো বরঞ্চ আমাদের কাছ থেকে টাকা চেয়েছিল মোটা অঙ্কের আমার ছেলে লাশটা আনার বিনিময়ে। আমার এটাই, আমি যতদিন বেঁচে থাকবো ছেলে হারানোর যন্ত্রণা তো আছে। আমার নাফিজ ছোট সময়তে পতাকা ভালোবাসতো, ওর যখন 2.5 বছর ওর পতাকা মাথা থেকে পড়ে গেছিল, আমি আর খেয়াল করি নাই। ওকে আমার পতাকা এটা দিতে হয়েছে, তারপরে ওকে ভাত খাওয়াইতে হয়েছে। তো পতাকা ভালোবেসে আমার ছেলে দেশকে প্রাণ দিয়ে গেছে। কিন্তু আমার বড় ছেলে ওর লাশটা যখন রিসিভ করে পতাকাটা চাইছে, ওনারা আমাদেরকে পতাকাটা দেননি, আরো টাকা হয়তো কত টাকা দিছে ওই দিনের খবর আমি কিছুই বলতে পারি না। তারপরে যে পর্যন্ত আমার ছেলের লাশ গড় না দেখছি, এর আগে আমি অনেক কিছুই দেখছি, তারপর আমার কিছু। কিন্তু আমার নাফিজের মধ্যে ছোট ছোট বাচ্চাগুলো যে গুলি করলো, ওদেরকে আরো গুলি করতে চায়। এই প্রশাসনরা তো আমাদের মতো সাধারণ মানুষের টাকায় বেঁচে থাকে, আমাদের মতো সাধারণ মানুষের টাকা থেকে ওদের খানা। আজকেও কিন্তু ওরাই আমাদেরকে প্রোটেক্ট দিচ্ছে। রাস্তায় যখন ওদেরকে দেখি মনে হয় ওদেরকে যে কামড়ে ধরে।